দেখুন এইগুলো হচ্ছে একটা পিএসসির এক্সামের কোশ্চেন, এবং পিএসসি যে আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সামটা হয় সে সমস্ত এক্সাম পড়েছে। আর প্রবলেমগুলো রিয়েল অ্যানালিসিসের প্রবলেম, আর এগুলো যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম পরীক্ষাতে এসেছে। তো সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করছি, ঠিক আছে। তো দেখুন এখানে যে প্রবলেমটা দিয়েছে সেটা এসএসসি তো প্রবলেমটা সলভ করে এসছে, কারণ পিএসসি আর এসএসসি দুটো রিলেটেড বোর্ড, আর দুটো ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন, ম্যাথ সাবজেক্টে। যখনই ম্যাথ সাবজেক্ট থেকে কোনো পরীক্ষা হয় তখন আপনার প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন হয়ে যায়। এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ না করলে বোঝা যায় না যে কোশ্চেনগুলো কীভাবে সলভ আসবে, কীভাবে কোশ্চেনটা ক্রিয়েট করছে, এক্সামাইনার কীভাবে কোশ্চেনটাকে সলভ করে মানে দেওয়ার চেষ্টা করছে। তো দেখুন পিএসসি একটা কোশ্চেন দিয়েছে, এবং যেটা রিয়েল অ্যানালিসিসের কোশ্চেন এবং সলিউশন রিলেটেড প্রবলেম, ঠিক আছে। আর এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম পরীক্ষাতে এসেছে, ঠিক আছে। দেখুন কীভাবে বলতে চাইছে দ্য নাম্বার অফ দ্য রিয়েল সলিউশন অফ cos x = x ইজ ইকুয়াল টু কত। মানে একটা ইকুয়েশন আপনাকে দিয়েছে cos x, আর একটা ইকুয়েশন দিয়েছে x, এই দুটো সলিউশনকে ইকুয়াল করা হয়, তারা কোন পয়েন্টে তারা দুটো সমান ইকুয়াল বরাবর হবে। তো দেখুন এই সব ম্যাথ করার অনেক প্রসিডিওর আছে, ঠিক আছে। আমি মানে এমন কাহিনী যে একটাই মেথডের সাহায্যে আপনি এই অঙ্কটা সলিউশন সলভ করতে পারবেন, এগুলো সলভ করার অনেক মেথড আছে, ঠিক আছে। কিন্তু আমি আপনাকে দিকে দেখুন যেগুলো হলো কম্পিটিটিভ ম্যাথ, ঠিক আছে, আমি আপনাদেরকে সলভ করবো যে ম্যাথটা সব থেকে বেস্ট এওতি, মানে হচ্ছে কথা বলুন তো, মানে সহজে, খুব সহজে, এবং টাইমটাও খুব কম লাগে, সেইভাবে উপায় সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে। দেখুন এটা পিএসসি 2015 সালে পড়েছিল কোয়েশ্চেনটা, যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, ঠিক আছে। দ্য নাম্বার অফ দ্য রিয়েল সলিউশন cos x = x অফ ইজ কত 0, 1, 2 আর ইনফাইনাইট। আমি এই প্রবলেমটাকে আপনার গ্রাফের সাহায্যে করবো, গ্রাফের সাহায্যে প্রবলেমটা সব থেকে ইজিয়েস্ট হবে। আপনি যদি cos x এর গ্রাফ ড্র করেন বল রিয়েল নাম্বার, দেখুন এইটা হয়ে যাবে cos x এর গ্রাফ, এটা cos x এর গ্রাফ হয়ে যাবে। এটা আমরা সবাই জানি যে এই যে গ্রাফটা হয়, কারণ cos 0 এর মান 1 হয়, cos π/2 এর মান 0, এইভাবে যাচ্ছে ফাংশনটা এইভাবে হয়, আর এখান থেকে এইভাবে যাচ্ছে, কারণ দিস ইজ দ্য পিরিয়ডিক ফাংশন। একটা সময় পর আবার পিরিয়ড করে, এই যে 2π পিরিয়ড, এই যে 2π পিরিয়ডের পর আবার ঘুরে আসছে 2π পিরিয়ড, আবার এখানে 2π পিরিয়ড আবার ঘুরে আসছে। তো এইগুলো হচ্ছে পিরিয়ডিক ফাংশনের স্ট্রাকচার। তো আপনার গ্রাফের সাহায্যে অনেক প্রবলেম সলভ করা যায় ইজি পদ্ধতিতে, ঠিক আছে। যখন এটা গ্রাফের সাহায্যে করছি, তাহলে আপনাকে একটা ইকুয়েশন দিয়েছে cos x, ঠিক আছে, আর একটা ইকুয়েশন দিয়েছে x। আপনি যদি y = x লাইনটা ড্র করেন, দেখুন এই লাইনটা হবে, y = x লাইনটা যদি ড্র করেন তাহলে এই লাইনটা হবে, ঠিক আছে, y = x লাইনটা এইটা। তাহলে আপনি এখান থেকে কি দেখতে পাচ্ছেন যে এই স্ট্রেট লাইনটা এই গ্রাফটাকে কোথাও যেন একটা পয়েন্টে কাট করেছে। এটা মানে চলুন ধরুন এই পয়েন্টে কাট করেছে, ঠিক আছে, একটা পয়েন্টে কাট করেছে। তাহলে যে পয়েন্টগুলোতে কাট করবে সেই পয়েন্টগুলো হচ্ছে ওই যে দুটো ইকুয়েশনকে সলিউশন করছে, মানে কি ওই দুটো ইকুয়েশনকে যতগুলো পয়েন্টে কাট করবে সেগুলো হচ্ছে ওই ইকুয়েশনের তোলা সলিউশন, ঠিক আছে। দেখুন এই যে ধরুন এই পয়েন্টে কাট করেছে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে y = cos x = যদি আপনার মনে ছিল আরও পয়েন্টে কাট করতো তাহলে আপনার আরও সলিউশন হয়ে যেত। দেখুন এখান থেকে আপনার এখানে তাহলে cos x = একটা পয়েন্টে কাট করছে, অর্থাৎ তাহলে এই ইকুয়েশনটার একটাই সলিউশন থাকবে, এবং সলিউশনটা আপনি হয়তো বলতে পারবেন না, কিন্তু ভিজুয়ালাইজেশন করতে পারবেন যে এইটা হচ্ছে তার ওই cos x = x এর সলিউশন, ঠিক আছে। সো এইটার সাহায্যে আপনি আবার যদি sin x = x করতে পারেন গ্রাফের সাহায্যে, sin x = x এর সলভ, মানে যে কোনো ইকুয়েশনের সলভ আপনি এই গ্রাফ পদ্ধতির সাহায্যে সলভ করতে পারেন। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ান বেস্ট মেথড, এবং ইজিলি সলভ করা যদি আপনার গ্রাফটা জানা থাকে, কারণ এখানে ক্ষেত্রে cos x এর, sin x এর, আমরা tan x এর গ্রাফ সবসময় জানি, তো সেই গ্রাফের সাহায্যে আপনি ইকুয়েশনটা সলভ করতে পারেন। এবং অঙ্কটা দেখুন কত সহজে আমি দেখিয়ে দিলাম যে গ্রাফটা একটা পয়েন্টে কাট করছে, অর্থাৎ যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টেই হচ্ছে, মনে করুন ধরুন এই পয়েন্টে কাট করছে, এই পয়েন্টের ভ্যালুটা যা হবে সেটাই হবে এই দুটো ইকুয়েশনের সলিউশন। যাতে আপনার যা হোক এক্স ওয়াই জেড যা হোক সেইটাই হচ্ছে আপনার এই দুটো সলিউশন। সো cos x = x এর টোটাল নাম্বার দ্য রিয়েল সলিউশন কতগুলো আছে, সো এখান থেকে আপনারা রিয়েল সলিউশন পেলেন একটা। সো ইজ দ্য অপশন সি ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। এটা হচ্ছে আবার দেখুন, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেনের ফাংশন, 2 নাম্বার, এটাও রিয়েল অ্যানালিসিসের কোশ্চেন, এবং এমএসসিতে পিএসসিতে পড়েছে, এবং যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলোও দিয়েছে পিএসসির। আর দেখুন পিএসসি রিয়েল অ্যানালিসিসের কোশ্চেনগুলো যেভাবে দেয়, মানে এসএসসি আর পিএসসি দু নয়,
তারা সাধারণত লজিক্যাল বেস দেয়, মানে তারা ক্যালকুলেটিভ ম্যাথের দিক থেকে, মানে আমরা যেগুলো ক্যালকুলেটিভ ম্যাথ বলতে কোনটা বলি, রিয়েল সিরিজ, সিকোয়েন্স অফ ফাংশন, ফাংশন অফ টু ভেরিয়েবল, এইগুলোর থেকে তো কোশ্চেন দেয়। তাছাড়াও তারা যে থিওরিক্যাল পার্টটাকে মানে অ্যানালাইসিস করতে হয়, যে স্টুডেন্টরা থিওরিটিক পার্টটাকে কেমনভাবে সলভ করতে পারছে, কেমন তাদের মধ্যে ক্যাচিং পাওয়ার আছে, ঠিক আছে। তো দেখুন এখানে একটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, এটাও হচ্ছে আপনার থিওরিটিক্যাল বেস। বলছে এফ দিয়ে একটা রিয়েল ভ্যালুর কন্টিনিউয়াস ফাংশন ওভার আর, মানে আপনাকে একটা ফাংশন দিয়েছে এফ, যেটা হচ্ছে কন্টিনিউয়াস এবং ভ্যালুটা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে বলছে এফ ইজ এ বাউন্ডেড, বলছে যদি একটা ফাংশন রিয়েল ভ্যালুর কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে এই ফাংশনটা মাস্ট বাউন্ডেড হয়ে যাবে, ঠিক আছে। 2 নম্বর বলছে এফ ইজ এ ডিফারেন্সিয়েবল। 3 নম্বর বলছে এফ মে বি আনবাউন্ডেড। আর 4 নম্বর বলছে নান অফ দিস। দেখুন একটা রিয়েল ভ্যালুর কন্টিনিউয়াস ফাংশন যদি ওভারে আর হয় তাহলে আপনি কখনোই বলতে পারবেন না যে ফাংশনটা বাউন্ডেড হবে। তাহলে আমি এক্সাম্পল নিচ্ছি, দেখুন এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, যেটা আমরা সবাই পরিচয় এবং যে ফাংশনটা আমরা আইডেন্টিটি ফাংশন নাম দিই, দিস এ রিয়েল ভ্যালুর কন্টিনিউয়াস ফাংশন। ফাংশনটার কন্টিনিউয়াস নিয়ে কোনো প্রবলেম নেই, প্রত্যেকটা জায়গাতে ফাংশনটা কন্টিনিউয়াস, কোনো প্রবলেম নেই। কিন্তু ঠিক আছে, কিন্তু ফাংশনটা দেখুন রিয়েল ভ্যালুর কন্টিনিউয়াস ফাংশন হয়, কিন্তু এফ অফ এক্স ইকুয়াল টু এক্স এর মানটা বাউন্ডেড নয়, কারণ এই ফাংশনের মানটা ইনফিনিটিভ তক চলবে, এই ফাংশনটা কোনো বাউন্ডেডও নয়। তাহলে আপনি 1 নম্বর থেকে বলতে পারেন যে এফ ইজ বাউন্ডেড, এই অপশনটা হচ্ছে ফলস। 2 নম্বরে কী বলেছে বলুন, 2 নম্বর বলছে এফ ইজ ডিফারেন্সিয়েবল, মানে একটা কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুর যদি ফাংশন হয় তাহলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। আপনাকে একটা ফাংশন দিচ্ছি এফ এক্স ইকুয়াল টু মড এক্স। এই আমরা জানি যে মড এক্স ফাংশন প্রত্যেকটা জায়গায়, কারণ মড এক্সের গ্রাফটা যদি আপনি ড্র করেন এরকম হবে, মড এক্সের যদি গ্রাফ ড্র করেন এই যেটা এইটা হচ্ছে মড এক্সের গ্রাফ, মানে এই যে পয়েন্ট সে পিক করবে, মানে এই যে ইয়ে করছে সেই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়াল হবে না বাকি সব পয়েন্টে। আপনি যদি দেখেন যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এই ফাংশনটা দেখুন কোনো পয়েন্টে তার প্রবলেম নেই, প্রত্যেকটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস যাচ্ছে, কোনো পিন মানে আপনি পেন তুলে এই ফাংশনটাকে ড্র করতে পারেন, ঠিক আছে। আর ফাংশনটা কন্টিনিউয়াস নিয়ে কোনো প্রবলেম নেই, বাট সেটা ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। এবার দেখুন আপনি যদি চেক করেন যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এই যে ফাংশনটা, এই ফাংশনটা কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়াল টু 0। আপনাকে আমি বলি যে এই যে মড এক্সের ভিতরে এক্সের যে মানের জন্য ফাংশনটা 0 হয়ে যাবে, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 পুট করলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। এটা একটা প্রুফ আছে, এটা প্রুফ তো আমরা সবাই জানেন, কন্টিনিউয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমরা সব দিকে প্রথমেই কোশ্চেন পড়ি যে এমন একটা কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল দাও যেটা হচ্ছে এমন একটা ফাংশনের এক্সাম্পল যেটা এভরি ওয়ার কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। ধরুন এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কন্টিনিউয়াস ওভার আর, যে কোনো জায়গায় কন্টিনিউয়াস নিয়ে ফাংশনটার কোনো রেস্ট্রিকশন নেই, বাট ফাংশনটা কী বলুন তো, যে পয়েন্টে এক্সের ভ্যালুটা 0 হবে, মনে করুন আমি আপনাকে দিলাম এফ এক্স ইজ ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 1, চলুন এফ এক্স ইকুয়াল টু আপনাকে দিলাম মড অফ এক্স মাইনাস 1, এই ফাংশনটা দেখুন, এই ফাংশন যেহেতু মড ফাংশন কন্টিনিউয়াস নিয়ে কোনো প্রবলেম করে না, কন্টিনিউয়াস ফাংশন সবসময় দেখে, কিন্তু দেখুন এই ফাংশনটা 0 ভ্যালু কখন হবে, মড অফ এক্স মাইনাস 1 0 ভ্যালু কত হবে, তখন এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, সো এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট, এত ফাংশনটা কীরকম গ্রাফ হয়ে যাবে জানেন, এটা এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট, এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট, সো এইটা হয়ে যাবে, অর্থাৎ যে পয়েন্টে ফাংশন পিক ক্রিয়েট করছে, যে পয়েন্টে ফাংশনটা কাট করছে আর কি, এই যে পয়েন্ট, এই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউ, কারণ এই পয়েন্টে তুমি আপনি কোনো ট্যানজেন্ট ড্র করতে পারবেন না, ঠিক আছে। সো এই পয়েন্টে ফাংশনটা হচ্ছে নট ডিফারেন্সিয়েবল, ঠিক আছে। সো এই পয়েন্টে ফার্স্ট এফ এফ এক্স ইকুয়াল টু মড অফ এক্স মাইনাস 1 হচ্ছে নট ডিফারেন্স। তারপর আপনাকে ধরুন এই আপনি বলুন স্যার এইরকম সতস্ত এই ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স, এই ফাংশনটা কন্টিনিউয়াস নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু শুধু তার জিরোটা চেক করতে হবে, যেমন সাইন এক্স ইকুয়াল টু 0 হয়, তো কত 0, এক্স ইকুয়াল টু এন পাই, অর্থাৎ এক্স ইকুয়াল টু যে এন পাই, এই প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটার হয়ে যাবে, প্রত্যেকটা এক্স ইকুয়াল টু এন পাই যে পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, ঠিক আছে। প্রতিটা পয়েন্টে
অর্থাৎ আপনি এটুকু জেনে রাখেন যে একটা ফাংশন কন্টিনিউয়াস হয়ে যাওয়া মানে যে ফাংশনটা ডিফারেন্সিয়াল হয়, দিস ইজ নট এ নেসেসারি কন্ডিশন এবং এটা কখনোই হয় না। বাট একটা ফাংশন যদি ডিফারেন্সিবল হয়ে যায়, কনভার্স ইজ অলওয়েজ ট্রু, একটা ফাংশন যদি ডিফারেন্সিয়াল হয়ে যায় তাহলে তার ফার্স্ট কন্ডিশন যে ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে না, ডিফারেন্সিয়াল হবে না। ঠিক আছে, তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে অপশন যে বিটা দিয়েছে যে একটা যে একটা রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন মানেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, দিস ইজ নট এ গ্যারেন্টি। ঠিক আছে, দেখুন আপনাকে আমি ফাংশন দিচ্ছি এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এই ফাংশনটা যে কন্টিনিউয়াস মানে মডের আপনি যাই ফাংশন নেন, মানে মড এক্স নেন, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স প্লাস থ্রি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যা ফাংশন নেন, মডের ফাংশন হচ্ছে মড এমন একটা ফাংশন যেটাকে এমন একটা যে ফাংশনটা কন্টিনিউয়াস হয় বা ডিফারেন্সিয়েবল ফাংশনটা প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে, তাহলে এই যে ফাংশন দেখেন এফ এক্স ইকুয়াল টু মড এক্স ইজ কন্টিনিউয়াস ওভার আর, বাট দিস ফাংশন ইজ নট এন্ড ডিফারেন্সিয়েবল। তাহলে এটা কোনো গ্যারান্টি নেই যে একটা ফাংশন রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন হলে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। সো অপশন বি ইজ দ্য ফলস। দেখুন অপশন সিতে কি বলেছে যে এফ ইজ এ মে বি আনবাউন্ডেড। এই যে মে বি কথাটার অর্থ কি বলুন তো? মে বি মানে হতেও পারে, ঠিক আছে, হতেও পারে মানে এটা মানে একটা প্রবাবিলিটি কেস করছে যে মে বি আনবাউন্ডেড। ঠিক আছে, তখন এই ক্ষেত্রে আপনার যখনই আপনার কোনো মেবি হয়ে যাবে তখন একটা মানে একটা অ্যাসিউরেশনও দিচ্ছে না, মানে একটা গেস করছে যে মেবি আনবাউন্ডেড হতে পারে, কারণ এটা রিয়েল ভ্যালুড কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, ওভার আর মেবি আনবাউন্ডেড হতেই পারে। যেমন এখানে এফ এক্স ইকুয়াল টু আপনি এক্স ফাংশনটা নিয়ে নেন, এক্স স্কোয়ার ফাংশন নিয়ে নেন, এক্স কিউব ফাংশন নিয়ে নেন, এক্স কিউব প্লাস ওয়ান ফাংশন নিয়ে নেন, ফাংশনটা কন্টিনিউয়াস রিয়েল ভ্যালুড অ্যান্ড ফাংশন মেবি আনবাউন্ডেড। মেবি মানে কি, মানে পসিবিলিটি, হতেই পারে যে একটা এমন হতে পারে যে ফাংশনটা আনবাউন্ডেড হতে পারে। হ্যাঁ, সো মেবি আনবাউন্ডেড হতে পারে। সো এখান থেকে আপনি বলতে পারেন যে এফ ইজ এ মেবি আনবাউন্ডেড। সো এখান থেকে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এফ ইজ এ মেবি আনবাউন্ডেড এবং অপশন সি ইজ দ্য কারেক্ট। কারণ আপনাকে এখানে মনে হয় যে মড এক্স ফাংশন যখনই আপনার ওই মড এক্সের ভিতরে যে পয়েন্টে ফাংশনটা ভ্যালুটা জিরো হয়ে যাবে সেই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হয়ে যাবে। ঠিক আছে, ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না। ঠিক আছে, যেমন আরও একটা কোয়েশ্চেন দিয়েছে এবং এইটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আর এটা আমরা সাধারণত লিমিট থিওরির কোয়েশ্চেন বলি। রিয়েল অ্যানালাইসিসের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে রিয়েল লিমিট, সিরিজ, সিকোয়েন্স এগুলো। তা এটা 2015 সালে পড়েছে এবং এটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এই কোয়েশ্চেনটা এমনভাবে কোয়েশ্চেনটা এক্সামাইনাররা সেট করছে, কারণ থিওরি অফ ইকুয়েশনের সঙ্গে লিমিটটাকে পাঞ্চ করে দিয়েছে, একসঙ্গে প্রবলেমটা সলভ করছে। মানে থিওরি অফ ইকুয়েশনের কনসেপ্টটাকে ক্লিয়ার করার পর আপনি এই প্রবলেমটাকে সলভ করতে পারবেন। ঠিক আছে, চলুন দেখা যাক কী দিয়েছে। বলছে ইফ যদি আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেন দ্য ভ্যালু অফ লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে নিচে এক্স মাইনাস আলফা তার হোল স্কোয়ার ইজ 0 a বাই 2 আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। দেখুন প্রথমে আপনাকে কী দেওয়া আছে যে আলফা আর বিটা হচ্ছে রুট হচ্ছে অফ দ্য ইকুয়েশন, কথা বলুন তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যদি আলফা আর বিটা আপনার ইকুয়েশনের রুট হয় তাহলে আপনি ফর্মুলা থেকে কী লিখতে পারেন যে আলফা প্লাস বিটা এর মান হচ্ছে মাইনাস বি বাই এ আর আলফা বিটার মান হচ্ছে সি বাই এ। এটা আমরা থিওরি অফ ইকুয়েশনের প্রবলেম সবাই জানি, থিওরি অফ ইকুয়েশনের প্রপার্টি। আর যেহেতু এই ইকুয়েশনে আলফা একটা রুট, তাহলে আপনি কি লিখতে পারেন যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আর বিটা একটা রুট, তাহলে আপনি এখান থেকে লিখতে পারেন যে এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই দুটো আপনি লিখতে পারেন যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু 0, এ বিটা স্কোয়ার বিটা, কারণ এইগুলো প্রত্যেকটা জায়গাতে আপনাকে কাজে লাগবে, এই জন্যই আপনাকে বলছি। দেখুন তারপর আপনি লিমিটের পরে কাজ করুন। এই লিমিটের পরে লিমিট এক্সটেন্স টু আলফা দিয়েছে 1 মাইনাস কস অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স ইকুয়াল টু 0 বাই এক্স মাইনাস আলফা। দেখুন এখানে যদি আলফার মানটা আপনি পুট করে দেন, এখান থেকে আসছে কস এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইকুয়াল টু, আর যেহেতু আলফা বিটা এই ইকুয়েশনটার রুট, তাহলে এখান থেকে আমি অবশ্যই বলতে পারি যে এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি আলফা এর মানটা 0। তাহলে এইটার মানটা যদি 0 হয় তাহলে কস 0 ইকুয়াল টু কত 1, তাহলে 1 মাইনাস 1 ইকুয়াল টু কত 0, আর নিচেও আলফা পুট করলে 0। সো 0/0 ফর্ম, যখনই আপনার লিমিটে কখনো 0/0 ফর্ম আসবে তখন আপনাকে বাঁচানোর জন্য একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে এল হসপিটাল। এল হসপিটাল হচ্ছে আপনার সবথেকে বড় হাতিয়ার, যখন আপনার ফাংশনের 0/0 ফর্ম চলে আসবে, মানে 0/0 ফর্ম আসা মানে আপনাকে ফাংশনকে এল হসপিটালের দিকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো চলো এল হসপিটাল যদি করতে হয় তাহলে কী হয়, উপরেরটা ডেরিভেটিভ আর নিচেরটাও ডেরিভেটিভ। তাহলে উপরেরটা যদি ডেরিভেটিভ করেন দেখুন আসবে সাইন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি,
এটা আসবে এটা 2x প্লাস বি, আর নিচে আসবে 2 ইন্টু এক্স মাইনাস আলফা। ঠিক আছে, আবার যদি আপনি 0/0 পুট করেন, এক্স ইকুয়াল টু আলফা পুট করেন, দেখুন সাইন ইন্টু 0 হয়ে যাবে, সাইন 0 আর নিচে আবার যতক্ষণ না আপনার এই রিয়েল হসপিটাল সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মানে কি বলবো থিওরেম অফ দ্য লিমিটেড, যতক্ষণ না আপনার 0/0 ফর্মটাকে আপনি হাঁটাতে পারছেন ততক্ষণ পর্যন্ত এই হসপিটাল ভ্যালিড করবে। ঠিক আছে, যতক্ষণই আপনার 0/0 ফর্ম করে হেঁটে গেল তখন এই হসপিটালের কাজও শেষ হয়ে গেল। ঠিক আছে, তো দেখুন এটা তো আবার 0/0 ফর্ম আসছে, আর 0/0 ফর্ম আসছে মানে আবার এল হসপিটাল, তাহলে উপরে এই পুরোটা ডেরিভেটিভ আর নিচেরটাই ডেরিভেটিভ, তাহলে উপরেরটা ডেরিভেটিভ করলে দেখুন আসছে সাইন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, প্লাস এখানে 2x এর ডেরিভেটিভ 2a, আর এখান থেকে 2x প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বা এখানে নিচে পড়েছে 2 লিমিট এক্সটেন্স টু আলফা। এবারে দেখুন আপনি যদি আলফার মানটা পুট করে দেন তাহলে দেখুন এই মানটা 0/0 ফর্ম আসছে না, এই মানটা 0/0 ফর্ম আসছে না। ঠিক আছে, দেখুন এখানে পরের নেক্সট লাইনটা দেখুন, এখান থেকে আসছে লিমিট এক্সটেন্স টু 0, আলফার মানটা যদি আপনি বস করে দেন সাইন এটার মান 0 হয়ে যাচ্ছে, এটা 2a ইন্টু এখানে আসছে 2 আলফা প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু কস ইন্টু এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি। সো এখান থেকে আসছে আপনার 0 প্লাস এখান থেকে আপনি বস করে কস আলফা 0 to 1 হয়ে যাচ্ছে, সো এখান থেকে আসছে 2a আলফা প্লাস বি তার হোল স্কোয়ার বাই 2। এবার আবার আমরা প্রথমেই আমরা জানি যে আমরা এখান থেকে প্রথমেই জানি যে আলফা প্লাস বিটার মানটা কত মাইনাস বি/2, আর আলফা বিটার মান হচ্ছে c/a। তাহলে এই যে দেখুন 2 আলফা প্লাস বিটা, এখান থেকে যদি এটা কমন নিয়ে নেন তাহলে স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার ফর্মেটে আসছে, তো এখান থেকে আপনার পড়ে যে 2 আলফা প্লাস b/a তার হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে, এবারে b/a এর মানটা কত বলুন তো, মানে আলফা প্লাস বিটা মানে মাইনাস এ, আর b/a এর মানে মাইনাস আলফা মাইনাস বিটা। সো এখান থেকে যদি আপনি b/a এর মানটা বস করে দেন মাইনাস আলফা আর মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই 2, তাহলে এখান থেকে আপনার পড়ে রয়েছে a স্কোয়ার বাই 2 ইন্টু আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার। সো এখান থেকে আপনার অ্যান্সার হয়ে গেল a স্কোয়ার বাই 2 ইন্টু আলফা মাইনাস বিটা, যেখানে আপনার অপশান হয়ে যে অপশানটা রয়েছে a স্কোয়ার মাইনাস 2 বাই আলফা মাইনাস বিটা। দেখুন এটা দেওয়া আছে অপশান ডি দেওয়া আছে যে a স্কোয়ার বাই 2 ইন্টু আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার হচ্ছে এই অঙ্কটা আপনার অ্যান্সার। অর্থাৎ ইফ যদি আলফা আর বিটার ইকুয়েশনের রুট হয় তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি যদি হয় দেন দ্য ভ্যালু অফ দ্য লিমিট, এই ইকুয়েশনটার লিমিটটা ভ্যালু করে, এটাকে আপনাকে মানে কোশ্চেন লিমিটে কোশ্চেনটা সহজ, কিন্তু আপনাকে একটু থিওরি অ্যাপ্লিকেশনের প্রবলেমের মধ্যে এটা একটু ধ্যান রাখতে হবে। ঠিক আছে, তার জন্য থিওরি অ্যাপ্লিকেশনের ইকুয়েশনটাকে আপনাকে ধ্যান রেখে সো আপনি যদি সলভ করতে যান কোনো কিছু প্রবলেম নেই, ওই থিওরি অ্যাপ্লিকেশনের যে এই দুটো কনসেপ্ট আছে এ এক্স স্কোয়ার প্লাস এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা ইকুয়াল টু সি ইকুয়াল 0 আসছে, এ বিটা স্কোয়ার প্লাস বি বিটা ইকুয়াল টু সি ইকুয়াল 0 আসছে, আর আলফা প্লাস বিটার মানটা আপনাকে লাস্টে একবার ইউজ করতে হচ্ছে, এই দুটো ইউজ করলে আপনার পুরোপুরি টোটালি ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে আর আপনাকে কিচ্ছু করতে হচ্ছে না। ঠিক আছে, তো এখান থেকে আপনি অবভিয়াসলি ম্যাথটা সলভ করে দেবেন, তাহলে অঙ্কটা হয়ে গেল। সো এখান থেকে a স্কোয়ার বাই 2 ইন্টু আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার হয়ে গেল এটার অ্যান্সার। ঠিক আছে, আরও একটা কোশ্চেন দিয়েছে পিএসসি দিয়েছে, দেখুন এটা হচ্ছে আপনার সবথেকে লিমিট থিওরির প্রবলেম, আর লিমিটের প্রবলেম আমরা ম্যাক্সিমাম সংখ্যক জানি যে পিএসসিতে প্রবলেমটা সলভ করে। ঠিক আছে, পিএসসিতে কোশ্চেনটা দেয়, তো দেখুন এই লিমিটের প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। ঠিক আছে, তো এই লিমিটের ইকুয়েশনটা সলভ করার আগে আমি আপনাকে প্রথম কিছুগুলো টপিক মানে লিমিট সম্বন্ধে কিছু বলবো, তারপরে কটা সংখ্যাটা সলভ করব। তো দেখুন এটা যদি হয় লিমিট, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স এর মানটা হয় যদি লিমিট দুটো এক্সিস্ট করে ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। ঠিক আছে, সিমিলারলি এটাও যদি আপনার এক্সিস্ট করে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স বাটে জি অফ এক্স ইজ ইকুয়াল টু কথা বলুন তো লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, যাতে লিমিট এক্স টেন্স টু জি অফ এক্স এর মানটা যাতে নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এটা হয়ে যাবে দুটো যেমন লিমিট এক্সিস্ট করে। আর এইটারও দেখো লিমিট এফ অফ এক্স তার হোল কা পাওয়ার জি অফ এক্স। ঠিক আছে, যদি এরকম ফর্মেটে থাকে লিমিট যদি আপনাকে বার করতে দেয় আর লিমিট টেন্স টু এই যে এফ অফ এক্স এর মানটা যদি কোনো ফাইনাইট ভ্যালু দেয় মানে এক্স টেন্স টু এ ধরুন, তাহলে এইটাকে আপনি লিখতে পারেন যদি দুটো লিমিট এক্সিস্ট করে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স ইজ হোল টু দি পাওয়ার ইন্টু লিমিট এক্স টেন্স টু এ দ্য হোল টু দি পাওয়ার জি অফ এক্স, যদি দুটো লিমিট এক্সিস্ট করে। তা আমি এই প্রপার্টিটাকে কাজে লাগাবো এই জায়গায়, এই জন্য এই যে লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স আর ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স
তার পাওয়ারের লিমিট এক্সটেন্স টু জি অফ এক্স এর তার হোল টু দি পাওয়ার পাওয়ার। তো এই প্রবলেমটাকে আমি এই জায়গাতে কাজে লাগাবো, ঠিক আছে, ওই জন্য এইটাকে আমি কাজে লাগাবো। দেখুন এখানে ফাংশনটা আপনার কী দিয়েছে বলুন তো, সাইন এক্স বাই এক্স তার হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এর লিমিটিং ভ্যালুটা মানে বার করছে, দ্য লিমিটিং ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স তার হোল টু দি পাওয়ার স্কোয়ার, ঠিক আছে। তাহলে অপশানে দিয়েছে লগ 1/6, তারপরে ই এর পাওয়ার 6, ঠিক আছে, লগ 1/6 ই এর পাওয়ার 6 না 1 না ডিগ্রি দিয়েছে 1/6। তা দেখুন আপনি যদি দেখেন যে এটা লিমিট এক্সটেন্স টু যে এফ অফ এক্স তার পাওয়ারে জি অফ এক্স আপনার ফর্মা আছে, লিমিট এক্সটেন্স টু। আবার দেখুন আপনি যদি দেখেন এইটা তখনই ভ্যালু হবে যদি দুটো লিমিট আবার এক্সিস্ট করে। তাহলে আপনি প্রথমে দেখে নিন যে লিমিট এক্সটেন্স টু 0 যে এফ অফ এক্স এর মানটা দিয়েছেন সেটা এক্সিস্ট করছে কিনা। অবশ্যই সেটা যেমন নন জিরো হতে হবে, ঠিক আছে, জিরো হয়ে গেলে 0/0 ফর্ম হয়ে যেটা আলাদা কনসেপ্ট। তো এল হসপিটাল বিভিন্ন কনসেপ্ট অবশ্যই নন জিরো হতে হবে। লিমিট টেন্ডেন্স টু 0 এফ অফ এক্স এর মান কত, সাইন এক্স বাই ও এক্স, এটার মান কত হবে 1। আর দেখুন লিমিট এক্সটেন্স টু জিরো জি অফ এক্স এর মানটা কত হয়ে যাচ্ছে, লিমিট এক্সটেন্স টু জি অফ এক্স এর মানটা হচ্ছে এক্স স্কোয়ার, লিমিট এক্সটেন্স টু 0 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন দেখুন দুটো লিমিটে এই এফ অফ এক্স এর লিমিটটা হচ্ছে আপনার নন জিরো আসছে আর জি অফ এক্স এর লিমিটটা হচ্ছে 0। এটার ক্ষেত্রে কোনো প্রবলেম নেই, বাট এফ অফ এক্স এর যে লিমিটটা আছে সেটাকে যেন নন জিরো হতে হয়, তাই এই ফেলের লিমিটটা এক্সিস্ট করতে পারবেন। তো দেখুন এই ফাংশনটা কী দিয়েছে, লিমিট এখানে কি লিখতে পারি, লিমিট এক্সটেন্স টু এফ অফ এক্স জি অফ এক্স, যেহেতু দুজনাকার লিমিটটা এক্সিস্ট করছে সো আমি এটা লিখতে পারি লিমিট এক্সটেন্স টু 0 এফ অফ এক্স হোল টু দি পাওয়ারে লিমিট এক্সটেন্স টু 0 জি অফ এক্স, ঠিক আছে। তাহলে দেখুন লিখতে পারি লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স তার হোল টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু 0 এক্স স্কোয়ার। দুটো ভেঙে দিবে, দুটো এক্সিস্ট করছে। আর ওই লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এর মান কত হচ্ছে বলুন তো 1, আর লিমিট এক্সটেন্স টু 0 এক্স স্কোয়ারের মান হচ্ছে 0। সো কোনো নাম্বারের আপনি যদি কনস্ট্যান্ট নাম্বার নেন এবং সেই ভ্যালু যদি 0 না হয় তাহলে 1-এর আকারে হয়, তাহলে 1 টু দি পাওয়ার 0 বা 2 টু দি পাওয়ার 0 যে কোনো ভ্যালু হয় সেটা আপনার হয়ে যায় 1 হচ্ছে অ্যান্সার। সো এইখান থেকে আপনার এটা হয়ে যাবে 1 হচ্ছে আপনার এটার অ্যান্সার, ঠিক আছে। দেখুন এই যে এখানে 0-র জায়গায় যদি ফাংশনটা ভ্যালু ইনফিনিটিভ থাকতো তাহলে কিন্তু ফাংশনটা চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে, মানে এখানে ক্ষেত্রে 0 আছে বলেই আমি এই লিমিটটা ইউজ করতে পারলাম। কিন্তু যদি লিমিট এক্সটেন্স টু আপনার ইনফিনিটি থাকতো তাহলে সাইন এক্স বাই এক্স এর মানটা কত 0 হয়ে যেত, লিমিট এক্সটেন্স টু, সেক্ষেত্রে প্রবলেম হতো, সেক্ষেত্রে আপনি এই রুলটা ইউজ করতে পারতেন না, সেক্ষেত্রে কোনো আলাদা মেথডের সাহায্যে আপনাকে প্রবলেম করতে হয়, হয়তো এল হসপিটাল রুলস বা লগ নিয়ে আপনি অঙ্কটা সলভ করতে হতো। যে কোনো উপায়ে আপনাকে অঙ্কটা সলভ করা যাবে, সেটা কোনো ব্যাপার না। লিমিটিং প্রবলেম আর যে সমস্ত লিমিট এক্সিস্ট করে সেগুলো আপনাকে অবশ্যই সলভ করা যাবে, অনেক পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতির সাহায্যে আপনি লিমিটিং ভ্যালু প্রবলেম করতেন। এবং এই 4টা প্রবলেম এবং আমি আগেও প্রবলেম দিয়েছি এবং পিএসসি 2015 সালের যে প্রবলেমগুলো দিয়েছি তার মধ্যে এই কিছু প্রবলেম রয়ে গেছিলো, তো সেগুলো রিয়েল অ্যানালিসিসের যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম, আর আমি সেগুলো করে দিলাম। আর পিএসসিতে আরও যে সমস্ত পরীক্ষার এক্সামে মানে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে সেই সমস্ত কোয়েশ্চেনগুলো আমি সলভ করে দেবো, ঠিক আছে। প্লিজ যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা লাইক সাবস্ক্রাইবিং এবং পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।